অনেক অনেক দিন আগের কথা। এক গ্রামে রমেশ নামে এক লোক বাস করত। গ্রামে ঘুরে ঘুরে লেজ ফিতে ফেরি করাই ছিল তার কাজ। মানুষ হিসেবে সে ছিল অত্যন্ত নীচ আর কুসংস্কারাচ্ছন্ন। নিজের স্ত্রীকে সে মানুষ বলেই গণ্য করত না, বরং পায়ের জুতোর মতো তুচ্ছ মনে করত আর দাসীর মতো খাটিয়ে মারত। ভালো করে শুনে রাখ বাসন্তী, এবার কিন্তু আমার ছেলেই চাই। যেমন করেই হোক, এবার যেন কোনো ভুল না হয়। যদি এবারও ছেলে না হয়, তবে এই বাড়ির থেকে চিরকালের জন্য বিদায় হওয়ার প্রস্তুতি নিয়ে রাখিস। এ কি কথা বলছেন আপনি? এতে আমার কি হাত আছে? সন্তান তো ওপরওয়ালার দান। ছেলে হবে না মেয়ে, তা কি মানুষ আগে থেকে জানতে পারে? সব তো তারই ইচ্ছে। চুপ কর, তোর এই ফালতু জ্ঞান আর অজুহাত আমাকে শোনাবি না, বুঝেছিস? আমার শুধু একটা ছেলে চাই, ব্যাস। যদি এবারও আমায় ছেলে দিতে না পারিস, তবে তোর কপালে কি দুঃখ আছে তা নিশ্চয়ই আর বুঝিয়ে বলতে হবে না। হ্যাঁ, খুব ভালো করেই জানি। এর আগে আপনি আমার ফুটফুটে দুটো মেয়েকে গলা টিপে মেরে ফেলেছেন, কিন্তু এবার আমি তা হতে দেব না। তোকে তো আগেই বললাম আমার কোনো মেয়ে চাই না। আমি মেয়েদের দু চক্ষে দেখতে পারি না, ঘৃণা করি, ঘৃণা। আমার বংশের প্রদীপ জ্বালাতে শুধু একটা ছেলেই চাই। এ কথা বলে গটগট করে রমেশ খাট থেকে নেমে চলে যায়। কিছুদিন পর বাসন্তীর সন্তান প্রসবের সময় ঘনিয়ে আসে। হে উপরওয়ালা, এবারও যদি মেয়ে জন্মায়, তবে ওই রাক্ষসটা তো তাকেও শেষ করে দেবে। না না, আমি থাকতে আমার সন্তানের কোনো ক্ষতি হতে দেব না। আমাকে কিছু একটা করতেই হবে। কিন্তু আমি কোথায় যাব, কি করব? সারাদিন ফেরি করে সন্ধ্যায় রমেশ বাড়ি ফেরে খুব বিরক্ত হয়ে। ধ্যাত্তেরি, আজ সারাটা দিনই মাটি হলো, একটা পয়সাও রোজগার করতে পারলাম না। কি হয়েছে গো? আপনাকে এমন শুকনো দেখাচ্ছে কেন? সব ঠিক আছে তো? কিছু ঠিক নেই। আমি কাল কয়েকদিনের জন্য দূরে অন্য গ্রামে যাচ্ছি। এই গ্রামে আর কোনো বেচা বিক্রি নেই। কাল খুব ভোরে বেরিয়ে যাব। সময় মতো নাস্তা তৈরি রাখিস, বুঝেছিস? আমি সময় মতো সব গুছিয়ে রাখব, আপনি চিন্তা কইরেন না। পরদিন সকালে রমেশ নাস্তা করে অন্য দূর গ্রামে চলে যায়। কয়েকদিন পরই বাসন্তীর কোল আলো করে একটি মেয়ে সন্তান জন্ম নেয়। বাসন্তী ভয়ে কুঁকড়ে যায়। হায় প্রভু, এবারও মেয়ে! আহ, কি সুন্দর ফুলের মতো মা আমার! তোমার নাম দিলাম ফুলমণি। তুমি ভয় পেও না লক্ষ্মী সোনা আমার, আমি বেঁচে থাকতে তোমার কিছু হতে দেব না। কিন্তু উনি যদি জানতে পারেন, তবে তো আমার আর এই দুধের শিশুটার জানই নিয়ে নেবেন। না না, আমাকে আমার কলিজার টুকরোকে বাঁচাতেই হবে। উনি শহর থেকে যে কোনো সময় চলে আসতে পারেন। বাসন্তী তার সদ্যজাত সন্তানকে নিয়ে হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলে চলে যায়। সেখানে সে একটি গুহা দেখতে পায়। হ্যাঁ, এই জায়গাটাই একদম নিরাপদ। আমি আমার ফুলমণিকে এই গুহার ভেতর লুকিয়ে রাখি। এখানে সহজে কোনো বন্য জানোয়ার আসবে না। বাসন্তী তার দুধের বাচ্চাকে গুহায় রেখে আসে। প্রতিদিন লুকিয়ে জঙ্গলে গিয়ে বাচ্চাকে দুধ খাইয়ে আসত, আর রাতে গুহার ভেতর ঘুম পাড়িয়ে আসত। কয়েকদিন পর রমেশ বাড়ি ফেরে। ওগো, ফিরে এলেন? ব্যবসা কেমন হলো? হ্যাঁ, এলাম। আগে এক ঘটি জল নিয়ে আয় তো, বড় তেষ্টা পেয়েছে। হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি, আপনি একটু বসুন। আরে আরে দাঁড়া, বাচ্চা হয়েছে নাকি? কোথায় আমার বেটা ছেলে? নিয়ে আয় তো দেখি, বংশের প্রদীপটা কেমন হয়েছে। ওগো, ওটা আসলে কি ওটা আসলে? স্পষ্ট করে বল, আমার ছেলে কোথায়? যা, তাড়াতাড়ি নিয়ে আয় আমার ছেলেকে। ছেলেকে দেখার জন্য মনটা ছটফট করছে। কি আর বলবো আমি, কপাল মন্দ গো আমাদের। বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরেই মারা গেছে। আমি তোমাকে কিছুই দিতে পারলাম না।
কপাল আমার, মা বাপও আমাকে কার গলায় ঝুলিয়ে দিয়েছিল কে জানে। আগে মেয়ে দিল, আর এবার যেটা হলো সেটাও মরা। যা, দূর হ আমার চোখের সামনে থেকে, অলক্ষী কোথাকার। বাসন্তী কাঁদতে কাঁদতে সেখান থেকে বিদায় নেয়, কিন্তু মনে মনে তার একটাই চিন্তা, তার কোলের সন্তান জঙ্গলের গুহায় আজ কেমন আছে। ওনার সামনে দিয়ে আমি আমার বাচ্চার কাছে যাব কি করে? কোনো একটা বাহানা তো করতেই হবে। সৃষ্টিকর্তা, আমায় একটা বুদ্ধি তো দাও। কিরে বাসন্তী, এই অবেলায় কোথায় চললি কুঠার নিয়ে? ওগো, ঘরে তো উনুন জ্বালাবার মতো এক টুকরো কাঠও অবশিষ্ট নেই। রান্নাবান্না হবে কি করে? আমি জঙ্গল থেকে চট করে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে আসি। ঠিক আছে, যা, তবে চটপট ফিরবি। পেটে খিদের আগুন জ্বলছে আমার। দেরি হলে কিন্তু তোর পিঠের চামড়া থাকবে না, এই বলে রাখলাম। ঠিক আছে গো, আমি এক্ষুনি যাচ্ছি আর আসছি। বাসন্তী ঊর্ধ্বশ্বাসে দ্রুত জঙ্গলের সেই গুহায় পৌঁছালো, কিন্তু সেখানে ঢুকতেই তার বুক কেঁপে উঠল। গুহার ভেতর বাসন্তী দেখল তার শিশুটির ঠিক পাশেই এক বিশাল নেকড়ে দাঁড়িয়ে আছে। ওরে আমার, এ কি সর্বনাশ হলো! হে প্রভু, দয়া করো আমায়, বুকের মানিককে বাঁচাও। হো নেকড়ে ভাই, দোহাই তোমার, আমার দুধের শিশুটাকে কিছু করো না। আমি বড় অভাগী গো, এই শিশুর কেউ নেই। তুমি একে খেও না নেকড়ে ভাই, তোমার দুটি পায়ে পড়ি। বাসন্তীর করুণ আরতি শুনে নেকড়েটি স্থির হয়ে গেল। সে তার হিংস্র মাথা নিচু করে শান্তভাবে দাঁড়িয়ে রইল। নেকড়ের পশু মনেও যেন দয়া জাগল। আমার বুকের মানিক, আমাকে ক্ষমা করে দিস। তোকে নিজের বুক থেকে দূরে এই অন্ধকার গুহায় রাখতে হচ্ছে, কিন্তু আমি কি করব রে মা? তোর বাবা তো জানোয়ারের চেয়েও অধম। ঘরে নিয়ে গেলে সে তোকে মেরেই ফেলবে। তার হাত থেকে তোকে বাঁচাতে এছাড়া আর যে কোনো পথ নেই আমার। বাচ্চাটি দুধ খেতে খেতে মায়ের কোলে ঘুমিয়ে পড়ে। বাসন্তী এবার অনুনয় বিনয় করে নেকড়েকে বলছে, নেকড়ে ভাই, আমার সোনা মাটাকে একটু দেখে রাখিস। তুই ছাড়া এই বনে ওর আপনার কেউ রইল না। আমি আবার জলদি আসবো তোদের দুজনকে দেখতে। বাসন্তী জঙ্গল থেকে কিছু কাঠ সংগ্রহ করে বাড়িতে ফিরতেই শুরু হয় তার স্বামীর গগন বিদারী চিৎকার। এক আন্টি কাঠ ছানতে তোর এত সময় লাগে? হ্যাঁ, নবাবজাদি পেয়েছিস নাকি নিজেকে, নাকি আমাকে বোকা পেয়েছ? ওগো, আসলে বনের ভেতরে কাঠ পাচ্ছিলাম না, তাই। অনেক হয়েছে তোর এই তালবাহানা। তোর ওই আসলে আসলে বলা বন্ধ কর। গিয়ে চুলোয় হাঁড়ি বসিয়ে দে, জলদি রান্না কর, আমার অনেক ক্ষুধা লেগেছে। সেদিন রাতে বাসন্তী ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সে আবার জঙ্গলে যাওয়ার প্রস্তুতি নিতেই রমেশ পথ আটকায়। আজ আবার কুঠার নিয়ে কোথায় চললি? হ্যাঁ, ওগো, কালকের কাঠে তো হবে না, আজ আবার কাঠ আনতে হবে। তোর কি মাথা খারাপ হয়েছে? রোজ রোজ কাঠ ফুরিয়ে যায়। আমার খিদে পেয়েছে, তুই এখন কোথাও যাবি না। ঘরের পেছনে কিছু কাঠ পড়ে আছে, ওগুলো দিয়েই রান্না কর। জঙ্গলে পরে গেলেও চলবে। হায় প্রভু, এখন কি হবে? আমার বাচ্চাটা তো খিদের জ্বালায় কাঁদতে শুরু করবে। ওর কান্নার শব্দ শুনে যদি কোনো হিংস্র জানোয়ার গুহায় ঢুকে পড়ে, তবে কি সব শেষ হয়ে যাবে? কিরে, কানে কি তালা লেগেছে? রান্না করতে বললাম না, যা। এদিকে বাচ্চাটি খিদের চোটে গুহায় চিৎকার করে কাঁদছে। সেই রাস্তা দিয়ে মলি আর লালি নামে দুটি ছাগল যাচ্ছিল। থাম তো লালি বোন, একটু শোনো। কি হলো মলি বোন, হঠাৎ থামলে কেন? আরে লালি বোন, মন দিয়ে একটু শোনো তো। গুহার ভিতরে থেকে কেমন যেন একটা বাচ্চার কান্নার শব্দ আসছে। কি বলছো তুমি? গুহার ভিতরে বাচ্চার কান্নার আওয়াজ কি করে হতে পারে? আরে হ্যাঁ, আমার মনে হচ্ছে এটা কোনো মানুষের বাচ্চার আওয়াজই হবে। আরে সত্যি তো, তুমি ঠিকই বলছো। এ তো মানুষের বাচ্চার কান্নার মতো শোনাচ্ছে। কিন্তু এই গহীন জঙ্গলে মানুষের বাচ্চা এলো কোত্থেকে? তাহলে চলো বোন, গুহার ভিতরে গিয়ে দেখি কে কাঁদছে। এবার লালি এর মলি ছাগল গুহার ভেতরে উকি দিয়েই শিউরে উঠল। দেখল একটা ফুটফুটে বাচ্চা কাঁদছে
আর তার সামনেই নেকড়ে ভাই দাঁড়িয়ে আছে। নেকড়ে ভাই, আমরা ভুল করে তোমার গুহায় চলে এসেছি। বাচ্চার কান্নার আওয়াজ পেয়েছিলাম তো, তাই আমাদের ক্ষমা করে দাও। ও নেকড়ে ভাই, এই নিষ্পাপ শিশুটিকে দেখো তো একবার। ওকে এখানে কে ফেলে গেল? কি পাষাণ মানুষগুলো! দেখো দেখো, খিদের চোটে বাচ্চাটা কেমন নীল হয়ে যাচ্ছে। নেকড়ে ভাই, তোমার পায়ে পড়ি, তুমি ওকে খেও না। ওর বোধহয় খুব খিদে পেয়েছে। ঠিকই বলেছ মলি বোন, এক কাজ করি, আমি ওকে আমার দুধ খাওয়াই, তবেই ওর কান্না থামবে। লালি ছাগলের দুধ খেয়ে বাচ্চাটি একেবারে শান্ত হলো এবং হাত পা নেড়ে হাসতে লাগলো। বাহ, বাচ্চাটা তো এবার খিলখিল করে হাসছে। কি মায়াবী মুখ! বোন, অনেক তো হলো, এখন কি আমাদের বাড়ি যাবে না? দেরি হয়ে যাচ্ছে কিন্তু লালি বোন, একে এখানে এই নেকড়ে ভাইয়ের কাছে একা ফেলে যায় কি করে? যদি বাঘ মামা এসে ধরে নিয়ে যায়? না না, আমি একে একা ছাড়তে পারবো না। তবে আমরা এই মানুষের বাচ্চাকে নিয়ে কি করতে পারি? তুমি কি ভাবছো বোন? চলো না, আমরা একে আমাদের বাড়িতে নিয়ে যাই। নেকড়ে ভাই, তুমি একে আমাদের দিয়ে দাও, এখানে ও একা বাঁচতে পারবে না। আর তুমিও চলো আমাদের সাথে, তুমি আমাদের বাড়ি পাহারা দেবে। মলি আর লালির মায়া দেখে নেকড়ে ভাইও মাথা নাড়ল। এবার তারা সবাই মিলে বাচ্চাটিকে নিয়ে বাড়িতে চলে গেল। এদিকে অনেক কষ্টে বাসার কাজ সেরে বাসন্তী পাগলের মতো জঙ্গলে গুহার কাছে এলো। হায়, এ কি! আমার মেয়ে কোথায়? আমার ফুলমণি কোথায় গেল? বাসন্তী পাগলের মতো গুহার চারদিকে খুঁজতে লাগলো। সে এদিক ওদিক তার মেয়েকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও তার মেয়েকে দেখতে পেল না। ওরে নেকড়ে, তুই কি শেষমেশ আমার বিশ্বাস ভাঙলি? আমি তোকে ভাই ডেকেছিলাম, আর তুই আমার মানিককে খেয়ে ফেললি। হে ওপরওয়ালা, তুমি আমাকে কিসের শাস্তি দিচ্ছ? নিজের বাপ হলো খুনি, আর যাকে ভরসা করলাম সেই নেকড়ে আমার বাচ্চার জীবন নিল। আমি এখন কি নিয়ে বাঁচব? বাসন্তী বুক চাপড়ে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে গেল। কিন্তু সে জানত না তার ফুলমণি তখন মলি আর লালির মমতায় নতুন জীবন পেয়েছে। নেকড়ে ভাই তখন গুহার বাইরে দিন রাত পাহারা দিচ্ছে, আর ছাগল মায়েরা তাকে আগলে রেখেছে। এভাবেই বনের পশুদের ভালোবাসায় বড় হতে লাগলো ফুলমণি। বাহ, আমাদের লক্ষ্মী মেয়ে তো দিন দিন কত বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ মা, এখন তোমার আমাদের সাথে ঘন জঙ্গলে যাওয়া একদম ঠিক হবে না। তুমি বরং এই গুহার ভেতরেই থেকো। আমরা ফেরার সময় তোমার জন্য বনের সবচেয়ে মিষ্টি আর টাটকা ফল নিয়ে আসব। ঠিক আছে মা, আমি আজ বাড়িতেই থাকব। শোনো মা, আমরা এখন ঘাস খেতে যাচ্ছি, তুমি ভেতরেই থাকবে। খবরদার একদম বাইরে যাবে না। বাইরে তোমার নেকড়ে মামা পাহারায় থাকবে। সে এখন শিকারে গেছে, তবে এখনই ফিরে আসবে। সে না আসা পর্যন্ত খুব সাবধানে থাকবে, বুঝেছ? তোমরা একদম চিন্তা করো না মা, আমি এক পাও বাইরে যাব না। তোমরা নিজেদের খেয়াল রেখো। লক্ষ্মী মেয়ে আমার, তাহলে আমরা চললাম। সাবধানে থেকো সোনা। তোমরাও সাবধানে যেও মা। লালি আর মলি সেখান থেকে চলে যায়। ফুলমণি গুহার মুখে দাঁড়িয়ে তার মায়েদের চলে যাওয়া দেখছিল। এমন সময় এক চঞ্চল বানর দুলতে দুলতে গুহার সামনে আসে। আরে ছোট বন্ধু, তুমি কি সারাটা দিন এই অন্ধকার গুহার ভেতরেই বসে থাকবে? বাইরে কত সুন্দর বাতাস আর রোদ। আসো না, বাইরে একটু খেলা করি। আরে না না বানর বন্ধু, আমার মায়েরা বাইরে যেতে বারণ করেছে। নেকড়ে মামাও এখন নেই, বাইরে গেলে খুব বিপদ হতে পারে। আরে আমি জানি তো, ওই পাহারাদার নেকড়েটা নেই বলেই তো আমি এসেছি। ওই দুষ্টুটা তো তোমাকে আমার সাথে খেলতেই দেয় না। চলো না, আমরা শুধু গুহার সামনেই থাকবো, একদম দূরে যাব না। বানরের কথায় ভুলে ফুলমণি গুহার বাইরে চলে আসে। যখন তারা দুজন খেলা করছিল, একটু পরেই বনের ছোপের আড়াল দিয়ে এক বিশাল বাঘ শিকারের খোঁজে যাচ্ছিল।
সারাদিন এদিক সেদিক ঘুরেও একটা পুঁচকে শিকার মিলল না। খিদের চোটে পেটের ভেতর ইঁদুর দৌড়াচ্ছে। একবার যদি কাউকে বাঘে পাই, এমন এক থাবা মারব যে সোজা পেটের ভেতর চালান করে দেব। আরে আরে, এটা কার হাসির শব্দ? মানুষের বাচ্চার মতো লাগছে না? সামনে গিয়ে দেখি তো কি হচ্ছে। বাঘটি গুড়ি গুড়ি পায়ে গাছের আড়ালে গিয়ে দেখল এক বানর আর ফুলমণি খেলছে। আরে এ কি, এত ঘন জঙ্গলে আজ তো এক মানুষের বাচ্চা এখানে কি করে এলো? আরে তাতে আমার কি? আমার তো শুধু কচি মাংস খাওয়া নিয়ে কথা। আজ এই বাচ্চাটাকেই খাবো, কি যে মজা হবে। বাঘটি যেমনই থাবা উঁচিয়ে ফুলমণির ওপর ঝাঁপ দিতে যাবে, তখনই চালাক বানরটি চিৎকার শুরু করলো আর লাফিয়ে লাফিয়ে বাঘকে বিরক্ত করতে লাগলো। ফুলমণি এই সুযোগে চট করে গুহার ভেতর ঢুকে দরজা লাগিয়ে দিল। এই পাজি বানর, পালা এখান থেকে। তোর কি প্রাণের মায়া নেই? আমার আর আমার শিকারের মাঝে এলে তোকেও চিবিয়ে খেয়ে ফেলবো। বাঘটি যখনই ফুলমণির দিকে তাকালো, দেখল সেখানে কেউ নেই। ধ্যাত, আমার শিকার কোথায় গেল? এই বানরের জন্য হাতছাড়া হলো সব। মনে হয় মেয়েটা গুহার ভেতর পালিয়েছে, কিন্তু এটা তো লালি মলি ছাগলের গুহা। ও মিষ্টি মা, দরজাটা একটু খোলো না। ভয় পেও না মা, আমি তোমাকে জঙ্গল ঘুরিয়ে দেখাবো। অনেক মিষ্টি মিষ্টি ফল খাওয়াবো। আমার পিঠে চড়ে তুমি অনেক মজা করবে। বাইরে এসো মা। বন্ধু, এই দুষ্টু বাঘকে একদম বিশ্বাস করো না। ও মিষ্টি কথায় তোমাকে বোকা বানাতে চায়। তুমি বাইরে বের হলেই ও তোমাকে খেয়ে ফেলবে। পুচকে বানর, তোর এত বড় সাহস যে তুই আমার সাথে টেক্কা দিচ্ছিস? আগে নিজেকে দেখ, এরপরে যখন তোকে হাতে পাবো তোকেও আমি ছাড়ব না। বাঘটি বানরের ওপর বেজায় রাগ হলো, কিন্তু চটপটে বানর এক লাফে মগডালে উঠে গেল। বাঘটি বানরকে ধরতে না পেরে আবার গুহার দিকে ফিরল, কিন্তু হঠাৎই বনের নিস্তব্ধতা ছিঁড়ে নেকড়ে মামার এক ভয়ঙ্কর গর্জন শোনা গেল। ওরে বাবা, এটা তো নেকড়ের গর্জন। তার মানে নেকড়ে আর ওই ছাগলরা দলবল নিয়ে ফিরছে। এখন এখানে থাকা একদম নিরাপদ নয়। আজ পালাই, কাল সকালে যখন ওরা আবার বেরোবে তখন একে ধরব। কিছুক্ষণ পর লালি আর মলি গুহায় ফিরে আসে এবং গুহার সামনে বাঘের পায়ের ছাপ দেখতে পায়। মলি বোন, দেখো এগুলো কি বাঘের পায়ের ছাপ কিনা? আমার তো মনে হচ্ছে বাঘের পায়ের ছাপই হবে। হ্যাঁ বোন, এ তো নিশ্চিতই বুনো বাঘের ছাপ। ওরে আমার ফুলমণি, ওর কিছু হয়নি তো? কেঁদো না বোন, চলো ভেতরে গিয়ে দেখি। তারা দৌড়ে গুহার সামনে গিয়ে ফুলমণিকে ডাকল। সোনা মা আমার, তুমি কি ভেতরে আছো? দরজাটা খোলো মা। ফুলমণি তার মায়ের গলা শুনে দৌড়ে এসে দরজা খুলে দেয়। ও মা, তোমরা এসেছো? ওই বাঘটা আজ আমাকে খেয়েই ফেলতো মা। ভয় পাস না মা, আমরা থাকতে তোর কোনো ক্ষতি হতে দিব না। মা, ওই বাঘটা খুব দুষ্টু। ও আমাকে কত মিষ্টি কথা বলে বাইরে ডাকছিল, কিন্তু আমি ওর চালাকি ধরে ফেলেছি। আমি দরজা খুলিনি মা। মা, তুমি খুব সাহসী কাজ করেছো। ওই বাঘের হিম্মত কত বেড়েছে দেখো। ওকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। কিন্তু বোন, নেকড়ে ভাই কোথায়? ওর তো আরও আগে আসার কথা ছিল। বাঘটা যখন আমাদের মেয়েকে চিনে ফেলেছে, ও কাল আবার আসবেই। ঠিক বলেছ লালি। নেকড়ে ভাই ফেরুক, তারপর আমরা সবাই মিলে এই বদমাশ বাঘকে এমন শিক্ষা দেব যে ও এই বনের পথ ভুলে যাবে। এখন আমাদের ফুলমণির পাশে থাকা দরকার। সেই রাতে তারা ফুলমণিকে আগলে রাখল। পরদিন সকালে নেকড়ে ভাই ফিরে এলে সবাই মিলে এক বুদ্ধি করল।
শোনো বনলালি, আর তুমিও শোনো নেকড়ে ভাই, আজ আমরা এই বাঘকে একদম জ্যান্ত ছাড়ব না। ওকে একটা শিক্ষা দিতেই হবে। কিন্তু বোন, বাঘের শক্তির সাথে কি আমরা পারবো? কেন পারবো না? আমরা আজ কেউ জঙ্গলে যাব না। নেকড়ে ভাই, তুমি তোমার কয়েকটা বন্ধুকে ডেকে নিয়ে এসো। আমরা সবাই গুহার ভেতর ওত পেতে থাকব। এবার তারা ফুলমণিকে লুকিয়ে রেখে সবাই গুহার ভিতরে ওত পেতে রইল। কিছুক্ষণ পর বাঘটি ধীর পায়ে গুহার দরজায় এসে নক করল। ওই ছোট্ট মামুনি, বের হয়ে এসো, আজ আমরা দুজনে খুব খেলবো। ভয় পেও না সোনামা, দরজাটা খোলো। আচ্ছা, খুলবে না তো? তবে আমিই আসছি। এবার বাঘটি তার শক্তি দিয়ে ধাক্কায় ধাক্কায় দরজা ভেঙে ভেতরে ঢুকল, কিন্তু গুহার ভেতর কোনো আলো নেই। কোথায় গেল মানুষের বাচ্চাটা? ও মা, লুকোচুরি খেলছো নাকি? সামনে এসো সোনামা, খিদের চোটে আমার মেজাজ কিন্তু বিগড়ে যাচ্ছে। হঠাৎ গুহার চারপাশ থেকে নেকড়ের দল আর ছাগল মারা বাঘকে চারদিক থেকে ঘিরে ধরল। কিরে বাঘ মামা, খুব শখ হয়েছিল না আমার বাচ্চার সাথে খেলতে আসার? এখন দেখ মজা। আরে, তোমরা সবাই এখানে? সব নেকড়ে বন্ধুরাও তো দেখছি আছে। ও আচ্ছা, আমি আসলে ভুল করে এই গুহায় ঢুকে পড়েছি, আমাকে যেতে দাও। অনেক দেরি হয়ে গেছে দুষ্টু বাঘ, তুই আমার সন্তানকে মারতে চেয়েছিস। নেকড়ে ভাইরা, ধরো এই শয়তানকে, আক্রমণ করো। বাঘটি কিছু বুঝে ওঠার আগেই নেকড়েদের দল আর ছাগলেরা তার উপর ঝাঁপিয়ে পড়ল। বাঘটি রক্তাক্ত হয়ে কোনো মতে প্রাণ নিয়ে বনের গভীরে পালিয়ে গেল। মা, তোমরা আমাকে আর কখনো একা ফেলে যেও না। বাঘটা যদি আবার আসে, আমার খুব ভয় করছে মা। না মা, কাল ওকে যে শিক্ষা দিয়েছি, ও আর জীবনেও এই গুহার ধারে কাছে ঘেঁষবে না। ও এখন ভয়ে কাঁপছে। তবুও মা, আমি তোমাদের সাথে জঙ্গলে যেতে চাই। তোমাদের সাথে থাকলে আমার ভয় লাগে না, কিন্তু এখানে একা থাকলে অনেক ভয় লাগে। ঠিক আছে মা, আজ থেকে তুমি আমাদের সাথেই যাবে। ফুলমণি তখন থেকে বনে পশুদের সাথে বড় হতে লাগল। ওদিকে নিচমনা রমেশ তার স্ত্রী বাসন্তীকে ঘর থেকে বের করে দিলে সে এক রাজপ্রাসাদে দাসীর কাজ করতে থাকে। কিন্তু সে জানত না যে তার কলিজার টুকরো ফুলমণি আজ বনের রাজকন্যা হয়ে বেঁচে আছে। দয়া ও ভালোবাসার কাছে বনের হিংস্র পশুরাও আজ বন্ধু হয়ে দাঁড়িয়েছে। সময় কারো জন্য থেমে থাকে না। দেখতে দেখতে দিন পেরিয়ে বছর ঘুরল। বনের সেই ছোট্ট ফুলমণি এখন এক অপূর্ব সুন্দরী তরুণীতে পরিণত হয়েছে। এই গহীন জঙ্গলই তার ঘর। ঝর্ণার জলে স্নান করা আর বনের পশু পাখিদের সাথে গল্প করেই তার দিন কাটে। দেখ দেখ প্রজাপতি, তোদের ডানার রং আজ কত উজ্জ্বল লাগছে। মনে হচ্ছে যেন পৃথিবীর সব রং আজ তোদের ডানায় সেজেছে। এমন সময় বনের ভেতর শিকার করতে আসা এক রাজপুত্র এর নজরে এলো ফুলমণি। এ কি? এই কহিন অরণ্যে এত মায়াবী এক রূপসী? এ কি বনের কোনো দেবী নাকি মানবী? আমার ওর কাছে গিয়ে পরিচয় নেওয়া উচিত। এই জঙ্গলে কে তুমি বসে আছো? তুমি মানুষ নাকি পরী? কত সুন্দর তোমার রূপ। রাজপুত্র এই কথা বলতেই ফুলমণি ভয় পেয়ে দৌড়ে গুহার দিকে গেল। আরে শোনো শোনো, পালিয়ে যাচ্ছ কেন? আমি তোমার কোনো ক্ষতি করব না। ফুলমণি রাজপুত্রের কোনো কথাই শুনল না। সে দৌড়ে গুহার ভিতরে ঢুকে গিয়ে দরজা লাগিয়ে দিল। রাজপুত্র প্রাসাদে ফিরে এলেন ঠিকই, কিন্তু ফুলমণির সেই মুখ তিনি ভুলতে পারলেন না। খাওয়া দাওয়া ছেড়ে তিনি ম্লান হয়ে বসে থাকলেন। আম্মি যান, হঠাৎ আপনি এখানে? কি হয়েছে তোমার বাবা? কয়েকদিন ধরে দেখছি কেমন মনমরা হয়ে আছিস। ঠিকমতো খাচ্ছিস না, কারো সাথে কথাও বলছিস না।
কি লুকাচ্ছিস আমার কাছে? না মা, আপনাকে বলার মতো তেমন কিছু হয়নি। আপনি চিন্তা কইরেন না, আমি ঠিক আছি। আপনি প্রাসাদে যান। দেখো ছেলে, আমি তোমার মা। আমার ছেলের যে কিছু একটা হয়েছে সেটা আমি বুঝতে পারি। আমায় খুলে বলো বাবা। মা, আসলে আমি সেদিন শিকারে গিয়ে জঙ্গলে পাহাড়ের কাছে একটা মেয়েকে দেখতে পাই। সেই মেয়েটির কথা আমি কিছুতেই ভুলতে পারছি না, কিন্তু ও তো আমার সাথে কথা না বলেই গুহার ভিতরে পালিয়ে গেল। রানীমার সমস্ত ঘটনা রাজার কাছে খুলে বললেন। ব্যাস, এইটুকু কথা। আমার ছেলের সুখের জন্য আমি সব করতে পারি। তুমি মন খারাপ করো না আমার রানী। সৈন্যরা, এখনই ওই জঙ্গলে যাও, খুঁজে বের করো জঙ্গলের সেই মেয়েটিকে এবং সম্মানের সাথে তাকে আমাদের প্রাসাদে নিয়ে এসো। মনে হয় এটাই সেই গুহা। যে মেয়েটির কথা রাজপুত্র বলেছিলেন সে নিশ্চয়ই এখানেই আছে। চলো ভেতরে যাই। হ্যাঁ চলো। শোনো মেয়ে, তোমাকে আমাদের সাথে রাজপ্রাসাদে যেতে হবে। এটা মহারাজার হুকুম। আমরা তোমাকে নিতে এসেছি। না না, আমি কোথাও যাব না। আমি আমার মায়েদের ছেড়ে কোথাও যাব না। আমি কেন আপনাদের সাথে যাব? মনে তো হচ্ছে সদিচ্ছায় উঠবে না। একে বন্দি করেই নিয়ে চলো। রাজদরবারে রাজকুমারী ফুলমণিকে আনা হলো। রাজা ও রানী তাদের প্রাসাদের বাগানে বসে একান্তে ফুলমণির সাথে কথা বলছে। মা, তুমি ভয় পেও না। একে নিজের ঘরই মনে করো। তোমার যা প্রয়োজন আমাদের বলো। তুমি গুহায় কি করছিলে? রানীমা বুঝতে পারলেন মেয়েটি ভয় পেয়েছে। তিনি শান্তভাবে বললেন, মহারাজ, আপনি তো প্রশ্ন করে মেয়েটাকে আরও ঘাবড়ে দিচ্ছেন। ও তো এখন কিছুই বলবে না। এসো মা, আমার কাছে এসো। রানীমায়ের ভালোবাসায় ফুলমণি ধীরে ধীরে প্রাসাদের সবার সাথে মিশে গেল। কিছুদিন পর, মা ফুলমণি, তুমি এখন আমাদের পরিবারেরই একজন হয়ে গেছো। আমি চাই তুমি এই প্রাসাদের রাজবধূ হও। আমার ছেলেকে কি তুমি বিয়ে করবে? মহারানী মা, আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন তাতে আপনাদের কোনো কথা আমি অমান্য করতে পারবো না। আপনাদের সিদ্ধান্তই আমার শিরোধার্য। ধুমধাম করে রাজপুত্রের সাথে ফুলমণির বিয়ে হলো। কিন্তু একদিন ফুলমণি একা বসে কাঁদছিল। রাজকুমারী, আমি প্রায়ই দেখি যে তুমি একাকী বসে বসে কান্না করো। কি হয়েছে তোমার? তুমি কি আমাকে বিয়ে করে খুশি হওনি, নাকি তোমার কোনো দুঃখ আছে? কি বলবো রাজপুত্র, আজ আমার ওই বোনের মায়েদের খুব মনে পড়ছে। তারা কি আজ খেয়েছে? তারা কি আমার জন্য কাঁদছে? মায়েদের? তোমার কি অনেকজন মা? ফুলমণি তখন রাজপুত্রকে তার ছোটবেলা থেকে বড় হওয়ার সব গল্প খুলে বলল। বাহ, তোমার এতগুলো ছাগল মা, শুনে মনটা ভরে গেল। চিন্তা করো না, আমি কালই তোমাকে তোমার মায়েদের কাছে নিয়ে যাব। জঙ্গলে লালি আর মলি ঘাস খাচ্ছিল। রাজপুত্র আর ফুলমণি সেখানে পৌঁছালো। মা, মলিমা, লালিমা, দেখো আমি এসেছি। মা, তুই এসেছিস? আমি তো ভেবেছিলাম তোকে আর কোনোদিন দেখতে পাবো না। মা, আমাকে ক্ষমা করো, আমি না বলে চলে গিয়েছিলাম। ওগো রাজপুত্র, দেখো এরাই আমার মা, এরাই আমাকে মানুষ করেছে। আজ আমি চিন্তামুক্ত হলাম। খুব ভালো ঘরে তোর বিয়ে হয়েছে। তুই তোর স্বামী আর শ্বশুর শাশুড়ির সেবা করিস। আমার দোয়া সবসময় তোর সাথে আছে। প্রাসাদে ফিরে আসার পর ফুলমণির মা বাসন্তী তাকে ফুলমণির সেবা করার জন্য দেওয়া হয়েছিল। ফুলমণিকে দেখলেই মায়া মায়া লাগত। একদিন সে রাতের খাবার দিতে গিয়ে জিজ্ঞাসা করল, রানীমা, যদি বেয়াদবি না নেন, একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ বলুন। আপনার আসল জন্মদাতা বাবা মা কে? আপনার মা কি সত্যিই ওই বনের ছাগলগুলো? ছাগল তো আর মানুষের মাতাপিতা হতে পারে না। আমি জানি না। আমার মলিমা বলেছিল এক কুয়াশা ঢাকা ভোরে তারা আমাকে জঙ্গলের এক গুহায় নেকড়ের সাথে পেয়েছিল। এর বেশি আমি কিছুই জানি না। নেকড়ের সাথে গুহার কথা শুনে বাসন্তীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে বুঝতে পারল এটাই তার সেই হারিয়ে যাওয়া ফুলমণি। আর একটা কথা জিজ্ঞেস করব রানীমা, সত্যি বলবেন?
হ্যাঁ, অবশ্যই সত্যি বলবো, মিথ্যে কেন বলবো? আপনার হাঁটুর একটু উপরে কি একটি কালো দাগ আছে? আরে হ্যাঁ, আছে তো। আশ্চর্য ব্যাপার, কিন্তু আপনি কি করে জানলেন? আর আপনি কাঁদছেন কেন? ওরে আমার বুক জুড়ানো ধন, ফুলমণি, আমি তোর অভাগী মা, যে পাষাণ বাপের হাত থেকে বাঁচাতে তোকে ওই গুহায় রেখে এসেছিলাম। আমি সেই বাসন্তী, তোর গর্ভধারিণী মা। পরের দিন সকালে রাজা সব জানতে পেরে প্রচণ্ড ক্ষিপ্ত হলেন। তিনি সৈন্যদের পাঠালেন রমেশকে ধরতে। তোমার নামই কি রমেশ? হ্যাঁ, আমার নাম রমেশ। বলুন কি হয়েছে? রাজার হুকুম, তোমাকে এক্ষুনি শিকলবন্দি করে রাজদরবারে নিয়ে যেতে হবে। চলো। রমেশ, তুই শুধু একজন পাপিষ্ঠই নোস, তুই একটা রাক্ষস। নিজের সন্তানদের মারতে তোর হাত কাঁপল না? ছি, তুই কি ভুলে গেছিস যে তোর গর্ভধারিণী মা একজন মেয়ে, যার কারণে তুই এই পৃথিবীর মুখ দেখেছিস? আর কন্যা সন্তানই তো ঘরের লক্ষ্মী, আর তুই কিনা সেই লক্ষ্মীদের বিসর্জন দিচ্ছিলি? মহারাজ, আমাকে মাফ করে দিন। আমার বুদ্ধি নষ্ট হয়ে গিয়েছিল। আমি আমার বংশ রক্ষে করার আশায় ছেলের জন্য এইসব করেছিলাম। আমি বুঝতে পারিনি যে মেয়েরা ছেলেদের চেয়ে কোনো অংশে কম নয়। দয়া করুন, আমায় ক্ষমা করে দিন। কোনো দয়া নেই। তুই তোর সন্তানদের খুন করেছিস, স্ত্রীর ওপর জুলুম করেছিস। তোকে সারা জীবন অন্ধকার কারাকক্ষেই পচতে হবে। সৈন্যরা, নিয়ে যাও এই পাপিষ্ঠকে। বাসন্তী ফিরে পেল তার সম্মান আর মেয়েকে। রাজপ্রাসাদের রাজমাতা হিসেবে তার দিন কাটতে লাগল। আর পাপিষ্ঠ রমেশ পেল তার পাপের কর্মফল। মনে রাখবেন বন্ধুরা, ছেলে আর মেয়ের মধ্যে কোনো ভেদাভেদ নেই। মেয়েও ঠিক ততটাই প্রয়োজনীয় যতটা একটি ছেলে বা পুত্র। কেমন লাগলো আপনাদের এই গল্পটি? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এমন সব গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।